রাতের শহর যখন ধীরে ধীরে নিভে আসে, তখনও কিছু কণ্ঠ জেগে থাকে, আবেশে, স্মৃতিতে, আর অনির্বাচনীয় এক আকাঙ্ক্ষায়। সেই কণ্ঠগুলোর ভেতরে একটি কণ্ঠ যেন আলাদা করে শোনা যায়, নরম, দুষ্টুমি মাখা, আবার কোথাও গভীর বিষণ্ণতায় ভেজা। তিনি আশা ভোঁসলে, যার গান শুধু সুর নয়, জীবনও। আর সেই জীবনের অন্তরালে রয়েছে প্রেম, ভাঙন, পুনর্জন্ম আর এক দীর্ঘ সৃজনযাত্রার গল্প। এই গল্পে তিনজন পুরুষ আছেন, তিনটি ভিন্ন সময়, ভিন্ন অনুভূতি, ভিন্ন পরিণতি। একজন তাকে নিয়ে গিয়েছিলেন অন্ধকারে, একজন তাকে তুলে দিয়েছিলেন আলোয়, আর একজন তাকে দিয়েছিলেন পূর্ণতা। প্রেম কখনো কখনো অন্ধ হয়, কথা আমরা শুনেছি, কিন্তু সেই অন্ধত্ব যদি এক কিশোরী মনের ওপর ভর করে, তখন তা হয়ে ওঠে এক ধরনের বিপজ্জনক আবেগ। মাত্র 16 বছর বয়সে আশা ভোঁসলে প্রেমে পড়লেন গণপতরাও ভোঁসলের। তিনি ছিলেন পরিবারের ঘনিষ্ঠ একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, যিনি তখন লতা মঙ্গেশকরের ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করতেন। এই সম্পর্কের মধ্যে ছিল এক ধরনের বিদ্রোহ, পরিবারের বিরুদ্ধে গিয়ে পালিয়ে বিয়ে, যেন সিনেমার গল্প। কিন্তু বাস্তবের গল্পগুলো এত সহজ নয়। বিয়ের পর খুব দ্রুতই সেই স্বপ্ন ভেঙে যায়। গণপতরাও ছিলেন নিয়ন্ত্রণপ্রবণ, কখনো কখনো কঠোর, এমনকি নির্যাতনকারী। একটি কিশোরী মেয়ের স্বপ্নগুলো ধীরে ধীরে চাপা পড়ে যায় সংসারের দুঃসহ বাস্তবতায়। এখানে প্রেম আর থাকে না, থাকে দায়িত্ব, ভীতি আর এক ধরনের বন্দিত্ব। আশা তখন গাইছেন, কিন্তু গান যেন আর শুধু গান নয়, হয়ে ওঠে বাঁচার উপায়। তার কণ্ঠে যে কষ্ট, যে গভীরতা আমরা পরে শুনি, তার শিকড় অনেকটাই এই সময়ের ভেতরে। অবশেষে সেই সম্পর্ক ভেঙে যায়। আশা ভোঁসলে সন্তানদের নিয়ে ফিরে আসেন নিজের জীবনে, ভাঙ্গা কিন্তু শেষ হয়ে যায়নি। এই অধ্যায়টি তাকে ভেঙে দিয়েছিল, কিন্তু একই সঙ্গে তৈরি করেছিল, কারণ এই ভাঙন থেকেই জন্ম নেয় তার দৃঢ়তা। যখন একজন শিল্পী ভাঙা হৃদয় নিয়ে দাঁড়িয়ে থাকেন, তখন কখনো কখনো কেউ এসে তাকে নতুন করে গড়তে সাহায্য করে, সুরে, সৃষ্টিতে, ভালোবাসায়। অভিনয়ার ছিলেন সেই মানুষ। 1950 থেকে 60-এর দশকে হিন্দি চলচ্চিত্র সঙ্গীতের জগতে তিনি ছিলেন এক অনন্য নাম। তার সুর ছিল ছন্দময়, প্রাণবন্ত, একটু দুষ্টুমি ভরা, যেন শহরের রাত কিংবা বৃষ্টির পরে ভেজা রাস্তা। এই সুরের সঙ্গে আশার কণ্ঠ মিশে গেল এক অদ্ভুত জাদুতে। ইয়ে হে রেশমি জুলফো কা আধারে, আও হুজুর তুমকো, এই গানগুলো শুধু জনপ্রিয় হয়নি, এক নতুন আশাকে তৈরি করেছিল। এখানে তিনি আর কারো ছায়া নন, নিজেই একটি আলাদা পরিচয়। তাদের সম্পর্ক নিয়ে অনেক কথা ছিল। প্রেম নাকি শুধু সৃজনশীল ঘনিষ্ঠতা? সম্ভবত দুটোই। নায়ার নাকি একবার বলেছিলেন, আশার কণ্ঠে আমি যা খুঁজে পাই তা অন্য কোথাও পাই না। এই বাক্যের ভেতরেই লুকিয়ে আছে তাদের সম্পর্কের গভীরতা। কিংবা সব সম্পর্কের মতো এটিও স্থায়ী হয়নি। কোনো বড় নাটক নয়, কোনো প্রকাশ্য বিচ্ছেদ নয়, শুধু একদিন তারা আলাদা হয়ে গেলেন, একসঙ্গে কাজ করা বন্ধ হয়ে গেল। কেন? এর সঠিক উত্তর কেউ জানে না, কিন্তু এই বিচ্ছেদ আশাকে আবার একা করে দেয়। তবে এবার তিনি আগের মতো ভেঙে পড়েন না, কারণ তিনি জানেন তিনি নিজেই একটি শক্তি।
জীবনের সবচেয়ে সুন্দর প্রেমগুলো অনেক সময় দেরিতে আসে। তখন মানুষ আর শুধু ভালোবাসে না, বোঝে, গ্রহণ করে আর একসঙ্গে সৃষ্টি করে। আর.ডি. বর্মন, যাকে আমরা পঞ্চম দা নামে চিনি, তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি সুরকে নতুনভাবে চিনতেন। তার সুরে ছিল পরীক্ষা নিরীক্ষা, আধুনিকতা আর এক ধরনের বিদ্রোহ। এই বিদ্রোহের সঙ্গী হলেন আশা। প্রথমে কাজের সম্পর্ক, তারপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা। তাদের বয়সের পার্থক্য ছিল, সামাজিক বাধা ছিল, কিন্তু তারা এগিয়ে গেলেন। 1980 সালে তারা বিয়ে করলেন। এই সম্পর্কটি আলাদা ছিল। এখানে কোনো লুকোচুরি নেই, কোনো দ্বিধা নেই। এখানে দুজন শিল্পী একে অপরকে পূর্ণ করে তুলেছেন। পিয়াতু আব্দ আজা, দম মারো দম, মেহবুবা মেহবুবা, এই গানগুলো শুধু হিট নয়, একটি যুগের চিহ্ন। আর.ডি. বর্মনের সুরে আশা যেন নতুন করে জন্ম নিলেন, আরও সাহসী, আরও বহুমাত্রিক, আরও জীবন্ত। তাদের সম্পর্ক ছিল পারস্পরিক সম্মানের। একজন অন্যজনকে জায়গা দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। এই সম্পর্কের সবচেয়ে বড় সৌন্দর্য, এটি শেষ পর্যন্ত টিকে ছিল। 1994 সালে পঞ্চম দা চলে যান, কিন্তু তাদের সৃষ্টিগুলো রয়ে যায় একসঙ্গে বোনা এক দীর্ঘ প্রেমের স্মৃতি হিসেবে। যদি এই তিনটি সম্পর্ককে একসঙ্গে দেখি, তাহলে আমরা শুধু একজন নারীর ব্যক্তিগত জীবন দেখি না, দেখি একজন শিল্পীর বিবর্তন। গণপতরাও ভোসলে তাকে শিখিয়েছিলেন বেদনা, ও.পি. নায়ার তাকে শিখিয়েছিলেন আত্মবিশ্বাস, আর আর.ডি. বর্মন তাকে দিয়েছেন পূর্ণতা। এই তিনটি অধ্যায় ছাড়া আশা ভোসলেকে বোঝা অসম্পূর্ণ। তার কণ্ঠে যে বহুরূপতা, কখনো দুষ্টুমি, কখনো কামনা, কখনো বিষণ্ণতা, তা আসলে তার জীবনেরই প্রতিফলন। প্রেম তাকে ভেঙেছে, আবার গড়েছে, হারিয়েছে, আবার খুঁজে নিয়েছে নিজেকে। তাই যখন আমরা শুনি আমার কণ্ঠে একটু খেলা আছে, একটু কান্না আছে, তখন বুঝি এটা শুধু গান নয়, এটা জীবন। আর সেই জীবন তিনজন মানুষের স্পর্শে গড়ে ওঠা এক দীর্ঘ, জটিল কিন্তু অপূর্ব সিম্ফনি।